শব্দেরা গল্প হয়ে ওঠে, গল্পেরা ছুঁয়ে যায় মন। আমি মৌমিতা, উপন্যাসিক গল্প কথাতে তোমাদের স্বাগত। বেশ অনেক দিন পর আবারও তোমাদের কাছে ফিরে এলাম। জানি তোমরা অনেকেই আমার গল্পের জন্য অপেক্ষা করেছ। আসলে তোমাদের থেকে বেশি দূরে থাকাটা আমার পক্ষে অসম্ভব, তাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুপমার প্রেম, তার প্রথম পর্ব। শোনো এক নতুন গল্পের কথা। একাদশ বয়ঃক্রমের মধ্যে অনুপমা নোবেল পড়িয়া পড়িয়া মাথাটা একেবারে বিগড়াইয়া ফেলিয়াছে। সে মনে করিল মনুষ্য হৃদয়ে যত প্রেম, যত মাধুরী, যত শোভা, যত সৌন্দর্য, যত তৃষ্ণা আছে, সব খুঁটিয়া বাছিয়া একত্রিত করিয়া নিজের মস্তিষ্কের ভিতর জমা করিয়া ফেলিয়াছে। মনুষ্য স্বভাব, মনুষ্য চরিত্র তাহার নখদর্পণ হইয়াছে। জগতে শিখিবার পদার্থ আর তাহার কিছুই নাই। সব জানিয়া ফেলিয়াছে, সব শিখিয়া ফেলিয়াছে। সতীত্বের জ্যোতি সে যেমন দেখিতে পায়, প্রণয়ের মহিমা সে যেমন বুঝিতে পারে, জগতে আর যে কেহ তেমন সমজদার আছে, অনুপমা তাহা কিছুতেই বিশ্বাস করিতে পারে না। অনু ভাবিল সে একটি মাধবীলতা, সম্প্রতি মঞ্জরিয়া উঠিতেছে। এ অবস্থায় অনু সহকার শাখা বিষ্ঠিত না হইলে ফুট ফুট কুড়িগুলি কিছুতেই পূর্ণ বিকশিত হইতে পারিবে না। তাই খুঁজিয়া পাতিয়া একটি নবীন কান্তি সহকার মনোনীত করিয়া লইল এবং 2-4 দিবসে তাহাকে মন, প্রাণ, জীবন, যৌবন সব দিয়া ফেলিল। মনে মনে মন দিবার বা নিবার সকলেরই সমান অধিকার, কিন্তু জড়াইয়া ধরিবার পূর্বে সহকারটা মতামতের ঈষৎ প্রয়োজন হয়। এইখানেই মাধবীলতা কিছু বিপদে পড়িয়া গেল। নবীন নিরুৎকান্তিকে সে কেমন করিয়া জানাইবে যে সে তাহার মাধবীলতা? স্ফুটোন্মুখ হইয়া দাঁড়াইয়া আছে। তাহাকে আশ্রয় না দিলে এখনই কুড়ির ফুল লইয়া মাটিতে লুটাইতে লুটাইতে প্রাণ ত্যাগ করিবে। কিন্তু সহকার এত জানিতে পারিল না। না জানুক, অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। অমৃতে গরল, সুখে দুঃখে প্রণয়ে বিচ্ছেদ চিরপ্রসিদ্ধ। 2-4 দিবসে অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া মনে মনে বলিল, স্বামীন, তুমি আমাকে লও বা না লও, ফিরিয়া চাহো বা না চাহো, আমি তোমার চিরদাসী। প্রাণ যায় তাহাও স্বীকার, কিন্তু তোমাকে কিছুতেই ছাড়িব না। এ জন্মে না পাই, আর জন্মে নিশ্চয়ই পাইব, তখন দেখিব সতী সাধ্যের ক্ষুদ্র বাহুতে কত বল। অনুপমা বড় লোকের মেয়ে। বাটির সংলগ্ন উদ্যানও আছে, মনোরম সরোবরও আছে, সেথায় চাঁদও উঠে, পদ্মও ফুটে, কোকিলও গান গায়, মধুপও ঝংকার করে। এইখানে সে ঘুরিয়া ফিরিয়া বিরহ ব্যথা অনুভব করিতে লাগিল। এলো চুল করিয়া, অলঙ্কার খুলিয়া ফেলিয়া, গাত্রে ধুলি মাখিয়া, প্রেমের যোগিনী সাজিয়া, সরসের জলে কখনো মুখ দেখিতে লাগিল, কখনো নয়ন জলে ভাসাইয়া গোলাপ পুষ্প চুম্বন করিতে লাগিল, কখনো অঞ্চল পাতিয়া তরু তলে শয়ন করিয়া হা হুতাশ ও দীর্ঘশ্বাস ত্যাগ করিতে লাগিল। আহারে রুচি নাই, শয়নে ইচ্ছা নাই,
সাজসজ্জায় বিষম বিরাগ, গল্প গুজবে রীতিমতো বিরক্তি। অনুপমা দিন দিন শুকাইতে লাগিল। দেখিয়া শুনিয়া অনুর জননী মনে মনে প্রমাদ গুনিলেন। এক বই মেয়ে নয়, তার আবার এ কি হইল? জিজ্ঞাসা করিলে সে কি যে বলে কেহ বুঝিতে পারে না। ঠোঁটের কথা ঠোঁটেই মিলাইয়া যায়। অনুর জননী এক দিবস জগবন্ধু বাবুকে বলিলেন, ও গো, একবার কি চেয়ে দেখবে না? তোমার একটি বই মেয়ে নয়, সে যে বিনি চিকিৎসায় মরে যায়। জগবন্ধু বাবু বিস্মিত হইয়া বলিলেন, কি হলো ওর? তা জানি নে, ডাক্তার আসিয়া দেখিয়া শুনিয়া বলিলেন অসুখ বিসুখ কিছুই নাই। তবে এমন হয়ে যায় কেন? জগবন্ধু বাবু বিরক্ত হইয়া বলিলেন, তা কেমন করে জানবো? তবে মেয়ে আমার মরে যাক, এ তো বড় মুশকিলের কথা। জ্বর নেই, বালাই নেই, শুধু শুধু যদি মরে যায় তো আমি কি ধরে রাখবো? গৃহিণী শুষ্ক মুখে বড় বধূ মাতার নিকট ফিরিয়া আসিয়া বলিলেন, বৌমা, অনু আমার এমন করে বেড়ায় কেন? কেমন করে জানবো মা? তোমাদের কাছে কি কিছুই বলে না? কিছু না। গৃহিণী প্রায় কাঁদিয়া ফেলিলেন। তবে কি হবে মা? না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে? তোরা বাছা যা হোক একটা বিহিত করে দে, না হলে বাগানের পুকুরে একদিন ডুবে মরবো। বড় বউ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া বলিল, দেখে শুনে একটা বিয়ে দাও, সংসারের ভার পড়লে আপনি সব সেরে যাবে। বেশ কথা, তবে আজই এ কথা আমি কর্তাকে জানাবো। কর্তা এ কথা শুনিয়া অল্প হাসিয়া বলিলেন, খলি খাল, দাও বিয়ে দিয়েই দেখো, যদি ভালো হয়। পরদিন ঘটক আসিল। অনুপমা বড় লোকের মেয়ে, তাহাতে রূপবতী, পাত্রের জন্য ভাবিতে হইল না। এক সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করিয়া জগবন্ধু বাবুকে সংবাদ দিলেন। কর্তা এ কথা গৃহিণীকে জানাইলেন, গৃহিণী বড় বউকে জানাইলেন, ক্রমে অনুপমাও শুনিল। দুই একদিন পরে একদিন দ্বীপ্রহরের সময় সকলে মিলিয়া অনুপমার বিবাহের গল্প করিতেছিল। এমন সময় সে এলো চুলে আলু থালু বসনে একটা শুষ্ক গোলাপ হাতে করিয়া ছবিটির মতো আসিয়া দাঁড়াইল। অনুর জননী কন্যাকে দেখিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, মা যেন আমার যোগিনী সেজেছেন। বড় বউ ঠাকুরুন একটু হাসিয়া বলিল, বিয়ে হলে কোথায় সব চলে যাবে, দু একটা ছেলে মেয়ে হলে তো কথাই নেই। অনুপমা চিত্রার পিতার ন্যায় সকল কথা শুনিতে লাগিল। বউ আবার বলিল, মা, ঠাকুরজির বিয়ে কবে দিন ঠিক হলো? দিন এখনো কিছু ঠিক করা হয়নি। ঠাকুর জামাই কি পড়েন? এইবার বিয়ে দেবেন। তবে তো বেশ ভালো বর। তাহার পর একটু হাসিয়া ঠাট্টা করিয়া বলিল, দেখতে কিন্তু খুব ভালো না হলেও ঠাকুরজির আমার পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? জামাই আমার বেশ দেখতে। এইবার অনুপমা একটু গ্রীবা বক্র করিল, ঈষৎ হেলিয়া পদ নখ দিয়া মৃত্তিকা খনন করিবার মতো করিয়া নখ খুঁড়িতে খুঁড়িতে বলিল, বিবাহ আমি করব না। জননী ভালো শুনিতে না পাইয়া
জিজ্ঞাসা করিলেন, কি মা? বড় বউ অনুপমার কথা শুনিতে পাইয়াছিল, খুব জোরে হাসিয়া উঠিয়া বলিল, ঠাকুরজি বলছে ও কখনো বিবাহ করবে না। বিবাহ করবে না? না, না করুক গে। অনুর জননী মুখ টিপিয়া একটু হাসিয়া চলিয়া গেলেন। গৃহিণী চলিয়া চাইলে বড়বধূ বলিল, তুই বিয়ে করবি নে? অনুপমা পূর্বমত গম্ভীর মুখে বলিল, কিছুতেই না। কেন? যাকে তাকে গুছিয়ে দেওয়ার নামই বিবাহ নয়। মনের মিল না হলে বিবাহ করাই ভুল। বড় বউ বিস্মিত হইয়া অনুর মুখ পানে চাহিয়া বলিল, গছিয়া দিবার আবার কি লো? গছিয়া দেবে না তো কি মেয়ে মানুষ দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে? নিশ্চয়। তবে তোর মতে আমার বিয়েটাও ভুল হয়ে গেছে। বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত শুনিনি। সবাই কি তোমার মতো? বউ আর একবার হাসিয়া বলিল, তোর কি তবে মনের মানুষ কেউ জুটেছে নাকি? অনুপমা বউ ঠাকুরানীর সহাস্য বিদ্রুপে মুখখানি পূর্বাপেক্ষা চতুর্গুণ গম্ভীর করিয়া বলিল, বউ ঠাট্টা করছো নাকি? এখন কি বিদ্রুপের সময়? কেন লো, হয়েছে কি? হয়েছে কি? তবে শোনো। অনুপমার মনে হইল তাহার সম্মুখে তাহার স্বামীকে বধ করার চেষ্টা হইতেছে। সহসা কতলা খাড় দুর্গে বধ মঞ্চ সম্মুখে বিমলা ও বীরেন্দ্র সিংহের দৃশ্য তাহার মনে ভাসিয়া উঠিল। অনুপমা ভাবিল, তাহারা যাহা পারে সে কি তাহা পারে না? সতীশ্রী জগতের কাহাকে ভয় করে? দেখিতে দেখিতে তাহার চক্ষু অনৈসর্গিক সভায় ধক ধক করিয়া চলিয়া উঠিল। দেখিতে দেখিতে অঞ্চলখানা কোমরে চড়াইয়া গাছ কোমর বাঁধিয়া ফেলিল। ব্যাপার দেখিয়া বড়বধূ 3 হাত পিছাইয়া গেল। নিমেষে অনুপমা পার্শ্ববর্তী খাটের খুঁড়ো বেশ করিয়া জড়াইয়া ধরিয়া ঊর্ধ্বনেত্রে চিৎকার করিয়া কহিতে লাগিল, প্রভু স্বামী প্রাণনাথ, জগৎ সমীপে আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করব, তুমি আমার প্রাণনাথ। প্রভু তুমি আমার, আমি তোমার। এ খাটের খুঁড়ো নয়, এ তোমার পদযুগল। আমি ধর্ম সাক্ষী করে তোমাকে পতিত্ব বরণ করেছি। এখনো তোমার চরণ স্পর্শ করে বলছি, এ জগতে তুমি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শও করতে পারবে না। কার সাধ্য প্রাণ থাকতে আমাদিগকে বিচ্ছিন্ন করে? মা গো, জগৎ জননী। বড় বউ চিৎকার করিয়া ছুটিয়া বাহিরে আসিয়া পড়িল, ওগো দেখো গে ঠাকুরজি কেমন ধরা কুয়াচ্ছে। দেখিতে দেখিতে গৃহিণী ছুটিয়া আসিলেন। বউ ঠাকুরানীর চিৎকার বাহির পর্যন্ত পৌঁছিয়াছিল। কি হয়েছে, হলো কি? কর্তা ও তাহার পুত্র চন্দ্রবাবু ছুটিয়া আসিলেন। কর্তা গিন্নিতে, পুত্র পুত্রবধূতে, দাস দাসীতে মুহূর্তে ঘরে ভিড় হইয়া গেল। অনুপমা মূর্ছিত হইয়া খাটের কাছে পড়িয়া আছে। গৃহিণী কাঁদিয়া উঠিলেন, অনুর আমার কি হলো? ডাক্তার ডাক, জল আন, বাতাস কর ইত্যাদি চিৎকারকে পাড়া অর্ধেক প্রতিবেশী বাড়িতে জমিয়া গেল। অনেকক্ষণ পরে চক্ষুর উন্মিল করিয়া অনুপমা ধীরে ধীরে বলিল, আমি কোথায়? তাহার জননী মুখের নিকট মুখ আনিয়া সস্নেহে বলিলেন, কেন মা, তুমি যে আমার কোলে শুয়ে আছো? অনুপমা
দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৃদু কণ্ঠে কহিল, ও তোমার কোলে? ভাবছিলাম আমি আর কোথাও কোনো স্বপ্নে রাজ্যে তার সঙ্গে ভেসে যাচ্ছি। দর বিগলিত অশ্রু তাহার গণ্ড বাহিয়া পড়িতে লাগিল। জননী তাহা মুছাইয়া কাতর হইয়া বলিলেন, কেন কাঁদছ মা? কার কথা বলছ? অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৌন হইয়া রহিল। বড়বধূ চন্দ্রবাবুকে একপাশে ডাকিয়া বলিল, সবাইকে যেতে বলো, আর কোনো ভয় নেই, ঠাকুরজি ভালো হয়েছে। ক্রমশ সকলে প্রস্থান করিলে। রাত্রে বড় বউ অনুপমার কাছে বসিয়া বলিল, ঠাকুরজি, কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হোস? অনুপমা চক্ষু মুদ্রিত করিয়া কহিল, সুখ দুঃখ কিছুই নেই, সেই আমার স্বামী। তা তো বুঝি, কিন্তু সে কে? সুরেশ। সুরেশই আমার। সুরেশ রাখাল জমিদারের ছেলে? হ্যাঁ, সেই। রাত্রে গৃহিণী এ কথা শুনিলেন। পরদিন অমনি মজুমদারের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। নানা কথার পর সুরেশের জননীকে বলিলেন, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও। সুরেশের জননী হাসিয়া বলিলেন, মন্দ কি? ভালো মন্দের কথা নয়, দিতেই হবে। তবে সুরেশকে একবার জিজ্ঞাসা করে আসি, সে বাড়িতেই আছে, তার মত হলে কর্তার অমত হবে না। সুরেশের বাড়ি থাকিয়া তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিল। এক মুহূর্ত তাহার 1 বৎসর। তাহার মা বিবাহের কথা বলিলে সে কানেই তুলিল না। গৃহিণী আবার বলিলেন, সুরো, তোকে বিয়ে করতে হবে। সুরেশ মুখ তুলিয়া বলিল, তা তো হবেই, কিন্তু এখন কেন? পড়ার সময় ওসব কথা ভালো লাগে না। গৃহিণী অপ্রতিভ হইয়া বলিলেন, না না, পড়ার সময় কেন? এঙ্গেজমেন্ট করে হয়ে গেলে বিয়ে হবে। কোথায়? এই গায়ে, জগবন্ধু বাবুর মেয়ের সঙ্গে। কি? চন্দ্রের ছোট বোন, যেটাকে খুকি বলে ডাকতো? খুকি বলে ডাকবে কেন? তার নাম অনুপমা। সুরেশ অল্প হাসিয়া বলিল, হ্যাঁ, ও অনুপমা। দূর, তা দূর, সেটা ভারী কুৎসিত। কুৎসিত কেন হবে? সে বেশ দেখতে। তা হোক বেশ দেখতে। এক জায়গায় শ্বশুর বাড়ি, বাপের বাড়ি আমার ভালো লাগে না। কেন? তাতে দোষ কি? দোষের কথায় কাজ নেই। তুমি এখন যাও মা, আমি একটু পড়ি, কিছুই এখনো হয়নি। সুরেশের জননী ফিরিয়া আসিয়া বলিলেন, চুড়ো তো এক গায়ে কিছুতেই বিয়ে করতে চায় না। কেন? তা তো জানি নে। অনুর জননী মজুমদার গৃহিণীর হাত ধরিয়া কাতর ভাবে বলিলেন, তা হবে না ভাই, এ বিয়ে তোমাকে দিতেই হবে। ছেলের মত, আমি কি করব বলো? না হলে আমি কিছুতেই ছাড়বো না। তবে আজ থাক, কাল আর একবার বুঝিয়ে দেখব, যদি মত করতে পারি। অনুর জননী বাড়ি ফিরিয়া আসিয়া জগবন্ধুকে বলিলেন, ওদের সুরেশের সঙ্গে যাতে অনুর বিয়ে হয় তা করো। কেন বলো দেখি? রায়গ্রামে তো একরকম সব ঠিক হয়ে রয়েছে, সে সম্বন্ধ আবার ভেঙে কি হবে? কারণ আছে। কি কারণ? কারণ কিছু নয়, কিন্তু সুরেশের মতো অমন রূপে গুণে ছেলে কি পাওয়া যাবে? আর ও আমার একটি মাত্র মেয়ে,
তার দূরে বিয়ে দেব না। সুরেশের সঙ্গে হলে যখন খুশি দেখতে পাবো। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা নয়, নিশ্চিত দিতে হবে। কর্তা নথ নাড়ার ভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিলেন। তাই হবে গো। সন্ধ্যার পর কর্তা মজুমদার বাড়ি হইতে ফিরিয়া আসিয়া গৃহিণীকে বলিলেন, বিয়ে হবে না। সে কি কথা? কি করব বলো? ওরা না দিলে তো আমি জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে দিয়ে আসতে পারিনি। দেবে না কেন? এক গায়ে বিয়ে হয়, ওদের মত নয়। গৃহিণী কপালে করাঘাত করিয়া বলিলেন, সব আমার কপালের দোষ। পরদিন তিনি পুনরায় সুরেশের জননীর নিকট আসিয়া বলিলেন, দিদি, বিয়ে দে। আমার তো ইচ্ছে আছে, কিন্তু ছেলের মত হয় কই? আমি লুকিয়ে সুরেশকে আরো 5,000 টাকা দেব। টাকার লোভ বড় লোভ। সুরেশের জননী একথা সুরেশের পিতাকে জানাইলেন। কর্তা সুরেশকে ডাকিয়া বলিলেন, সুরেশ, তোমাকে এ বিবাহ করতেই হবে। কেন? কেন আবার কি? এ বিবাহে তোমার গর্ভধারিণীর মত, আমারও মত, সঙ্গে সঙ্গে একটু কারণও হয়ে পড়েছে। সুরেশ নতমুখে বলিল, এখন পড়াশোনার সময়, পরীক্ষার ক্ষতি হবে। তা আমি জানি বাপু, পড়াশোনার ক্ষতি করে তোমাকে বলছি নে। পরীক্ষা শেষ হলে বিবাহ করো, যে আজ্ঞে। অনুর জননীর আনন্দের সীমা নেই। একথা তিনি কর্তাকে বলিলেন। দাস দাসী সকলেই মনের আনন্দে একথা জানাইয়া দিলেন। বড় বউ অনুপমাকে ডাকিয়া বলিল, ওলো, বর যে ধরা দিয়েছে। অনু সলজ্জে ঈষৎ হাসিয়া বলিল, তা আমি জানতাম। কেমন করে জানলি? চিঠিপত্র চলতো নাকি? প্রেম অন্তর্যামী, আমাদের চিঠিপত্র অন্তরে চলিত। ধন্যী মেয়ে তুই। অনুপমা চলিয়া চাইলে বড় বধূ ঠাকুরানী মৃদু মৃদু বলিল, পাখামি শুনলে গা জ্বালা করে। আমি 3 ছেলের মা, উনি আজ আমাকে প্রেম শেখাতে এলেন। দুর্লভ বসু বিস্তর অর্থ রাখিয়া পরলোক গমন করিলে তাহার 20 বর্ষীয় একমাত্র পুত্র ললিতমোহন শ্রাদ্ধ শান্তির সমাপ্তি করিয়া একদিন স্কুলে যাইয়া মাস্টারকে বলিল, মাস্টার মহাশয়, আমার নামটা কেটে দিন। কেন বাপু? মিথ্যে পড়াশোনা করে কি হবে? যে জন্য পড়াশোনা তা আমার বিস্তর আছে। বাবা আমার জন্য অনেক পড়ে রেখে গেছেন। মাস্টার চক্ষু টিপিয়া অল্প হাসিয়া বলিল, তবে আর ভাব নাকি, এইবার চড়ে খাওগে। এইখানে ললিতমোহনের বিদ্যাভ্যাসের ইতি হইল। ললিতমোহনের কাঁচা বয়স, তাহাতে বিস্তর অর্থ, কাজেই স্কুল ছাড়িবা মাত্র বিস্তর বন্ধুও জুটিয়া গেল। ক্রমে তামাক, সিদ্ধি, গাঁজা, মদ, গায়ক গায়িকা ইত্যাদি একটির পর একটি করিয়া ললিতমোহনের বৈঠকখানা পূর্ণ করিল। এদিকে পিতৃসঞ্চিত অর্থরাশিও জলবৎ ঢেউ খেলিয়া তরতর করিয়া সাগরাভিমুখে ছুটিয়া চলিতে লাগিল। তাহার জননী কাঁদিয়া কাটিয়া অনেক বুঝাইলেন, অনেক বলিলেন, কিন্তু সে তাহাতে কর্ণপাত করিল না। একদিন ঘূর্ণিত লোচনে মাতৃ সন্নিধানে আসিয়া বলিল, মা, এখনই আমাকে 50 টাকা দাও। মা বলিলেন, একটি পয়সাও আমার নেই। ললিতমোহন দ্বিতীয় বাক্য ব্যয় না করিয়া একটা কুড়ুল লইয়া জননীর হাত বাক্স চিরিয়া ফেলিয়া 50 টাকা লইয়া প্রস্থান করিল। তিনি দাঁড়াইয়া সমস্ত দেখিলেন,
কিন্তু কিছুই বলিলেন না। পরদিন পুত্রের হস্তে লোহার সিন্ধুকের চাবি দিয়া বলিলেন, বাবা, এই লোহার সিন্ধুকের চাবি নাও। তোমার বাপের টাকা যেমন ইচ্ছা খরচ করো, আমি বাধা দিতে আসবো না, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গেলে তোমার চোখ ফোটে। ললিতমোহন বিস্মিত হইয়া বলিল, কোথায় যাবে? তা জানি নে, আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তা কেউ জানে না, তবে শুনেছি সৎগতি হয় না। তা কি করব বলো, আমার যেমন কপাল। আত্মঘাতী হবে? না হলে আর উপায় কি? তোমাকে পেটে ধরে আমার সব সুখী হলো, এখন নীতি নীতি তোমার লাথি ঝাঁটা খাওয়ার চেয়ে যমদূতের আগুন কুণ্ড ভালো। ললিতমোহন জননীকে চিনিত। সে বিলক্ষণ জানিত যে তাহার জননী মিথ্যা ভয় দেখাইবার লোক নহে। এখন কাঁদিয়া ভূমি লুটাইয়া পা চড়াইয়া ধরিয়া বলিল, মা, তুমি আমাকে মাপ করো, এমন কাজ আর কখনো করব না। তুমি থাকো, তুমি যেও না। জননী রুক্ষভাবে বলিলেন, তা কি হয়? তোমার বন্ধু বান্ধব তারা সব যাবে কোথায়? আমি কাউকে চাইনি, আমি টাকা করি বন্ধু বান্ধব কিছুই চাইনি, শুধু তুমি থাকো। তোমার কথায় বিশ্বাস কি? কেন মা, আমি তোমার মন্দ সন্তান তা বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি? তুমি এখন থেকে ইচ্ছা সুখে যা করবে তার অধিক এক পয়সাও চাবো না। ইচ্ছা সুখে তোমাকে এক পয়সাও দিতে ইচ্ছে হয় না, কেননা এই 1 বছর 1.5 বছরে তুমি যত টাকা উড়িয়েছ তার অর্ধেকও কখনো তোমার জীবনে উপার্জন করতে পারবে না। তুমি আমাকে কিছুই দিও না। জননী কোমল হইলেন, না, অত তোমার সবে না, আমিও তা ইচ্ছা করিনি। মাসে 100 টাকা পেলে তোমার চলবে কি? স্বচ্ছন্দে, তবে তাই হোক। 2-1 দিনের মধ্যে তার বন্ধু বান্ধবেরা একে একে সরিয়া পড়িতে লাগিল। ললিতমোহন 2-1 জনের বাটিতে ডাকিতে গেল। কেহ বলিল কাল যাব, কেহ বলিল আজ কাজ আছে, ফলত কেহই আর আসিল না। এখন সে সম্পূর্ণ একা, একা মদ খায়, একা ঘুরিয়া বেড়ায়। একবার মনে করিল আর মদ খাইবে না, কিন্তু সময় কিরূপ কাটিবে, কাজেই মদ ছাড়া হইল না। একটা পথে সে প্রায় ঘুরিয়া বেড়াইত। এ পথটা জগবন্ধু বাবুর বাগানে পার্শ্ব দিয়া অপেক্ষাকৃত নির্জন বলিয়া মদ খাইয়া এখানেই বেড়াইবার অধিক সুবিধা হইত। মাতাল বলিয়া তাহার গ্রামময় অখ্যাতি, কাহারও বাড়িতে যাওয়া ভালো দেখায় না, কাজেই মদ খাইয়া নিজের সঙ্গে নিজেই বেড়াইতে বেড়ায়। আজকাল তাহার আর একজন সঙ্গী জুটাইয়াছে, সে অনুপমা। আসিতে যাইতে সে প্রায়ই দেখে, তাহারই মতো অনুপমাও বাগানের ভিতর ঘুরিয়া বেড়ায়। অনুপমাকে সে বাল্যকাল হইতে দেখিয়া আসিতেছে, কিন্তু আজকাল তাহাতে যেন একটু নতুনত্ব দেখিতে পায়। জগবন্ধু বাবুর বাগানের প্রাচীরের এক ভগ্ন অংশ ছিল, সেইখানে একটা গাছের পাশে দাঁড়াইয়া দেখে অনুপমা উদ্যানময় ঘুরিয়া বেড়াইতেছে। কখনো বা তরুতলে বসিয়া মালা গাঁথিতেছে, কখনো বা ফুল তুলিতেছে, এক এক সময় বা সরসীর জলে পদদয় ডুবাইয়া বালিকা সুলভ ক্রীড়া করিতেছে। দেখিতে তাহার বেশ লাগে। ইতস্তত বিক্ষিপ্ত চুলগুলি, অযত্ন রক্ষিত দেহলতা, আলু থালু বসন ভূষণ ও সকলের উপর মুখখানি তাহার মদের চোখে একটি পদ্ম ফুলের মতো বোধ হইত। মাঝে মাঝে তাহার মনে হয়
জগতে সে অনুপমাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসে। রাত্রি হইলে বাড়িতে গিয়া শয়ন করে। যতক্ষণ নিদ্রা না হয় ততক্ষণ অনুপমার মুখই মনে পড়ে। স্বপ্নেও কখনো কখনো তাহার অনিন্দ সুন্দর বদন মণ্ডল হৃদয়ে জাগিয়া ওঠে। এমনি করিয়া কতদিন যায়। জগবন্ধু বাবুর উদ্যানের সেই ভগ্ন অংশটিতে বৈকাল হইতে বসিয়া থাকা আজকাল তাহার নিত্যকর্ম হইয়া দাঁড়াইছে। সে বালক নহে, অল্পদিনেই বুঝিতে পারিল যে অনুপমাকে বাস্তবে কি অতিশয় অধিক রকম ভালোবাসিয়া ফেলিয়াছে। কিন্তু এরূপ ভালোবাসায় লাভ নাই। সে জানিত সে মাতাল, সে অপদার্থ, মূর্খ, সে সকলের ঘৃণিত জীব। অনুপমার কিছুতেই যোগ্য পাত্র নহে। শত চেষ্টাতেও তাহাকে পাওয়া সম্ভব নয়। তবে আর এমন করিয়া মন খারাপ করিয়া লাভ কি? কাল হইতে আর বসিবে না। কিন্তু থাকিতে পারিত না। সূর্য অস্তগত হইলেই সে মদটুকু খাইয়া সেই ভাঙা পাঁচিলটির উপর আসিয়া বসিত। এর ভিতরে একটা কথা আছে, কাহাকেও ভালোবাসিলে মনে হয় সেও বুঝি আমাকে ভালোবাসে, আমাকে কেন বাসিবে না? অবশ্য এ কথা প্রতিপন্ন করা যায় না। একদিন ললিতমোহন প্রাচীরে উঠিয়াছে। এমন সময় চন্দ্রবাবুর চোখে পড়িল। চন্দ্রবাবু দারবানকে ডাকিয়া বলিলেন, "ও পাকড়ো!" দারবান প্রথমে বুঝিতে পারিল না কাহাকে ধরিতে হইবে। পরে যখন বুঝিল, ললিতবাবুকে তখন সেলাম করিয়া 3 হাত পিছাইয়া দাঁড়াইল। চন্দ্রবাবু পুনরায় চিৎকার করিয়া বলিলেন, "ও পাকড়োকে থানে মে দেও!" দারবান আধা বাংলা আধা হিন্দিতে বলিল, "আমি নেই পারবে বাবু।" ললিতমোহন ততক্ষণে ধীরে ধীরে প্রাচীর টপকাইয়া প্রস্থান করিল। সে চলিয়া চাইলে চন্দ্রবাবু বলিলেন, "কাহে নেই পাকড়া?" দারবান চুপ করিয়া রহিল। একজন মালি ললিতকে বিলক্ষণ চিনিত। সে বলিল, "ও বেটা ভোজপুরি সাধ্য কি ললিত বাবুকে ধরে? ওর মতো 4টে দারোয়ানের মাথা ওর এক ঘুষিতে ভেঙে যায়।" দারোয়ানও তাহাক অস্বীকার করিল না, বলিল, "বাবু নৌকরি করনে আয়া, না জান দেনে আয়া।" চন্দ্রবাবু কিন্তু ছাড়িবার পাত্র নহে। তিনি ললিতের উপর পূর্ব হইতেই বিলক্ষণ চটা ছিলেন। এখন সময় পাইয়া সাক্ষী জুটাইয়া অনধিকার প্রবেশ এবং আরো কত কি অপরাধে আদালতে নালিশ করিলেন। জগবন্ধু বাবু ও তাহার স্ত্রী উভয়েই এই মোকদ্দমা করিতে নিষেধ করিলেন, কিন্তু চন্দ্রনাথ কিছুতেই শুনিলেন না। বিশেষ মর্মপীড়িতা অনুপমা জিদ করিয়া বলিল যে পাপীকে শাস্তি না দিলে তাহার মন কিছুতেই সুস্থির হইবে না। ইন্সপেক্টর বাড়িতে আসিয়া অনুপমার এজাহার লইল। অনুপমা সমস্তই ঠিকঠাক বলিল। শেষে এমন দাঁড়াইল যে ললিতের জননী বিস্তর অর্থব্যয় করিয়াও পুত্রকে কিছুতেই বাঁচাইতে পারিলেন না। 3 বৎসর ললিতমোহনের সশ্রম কারাবাসের আদেশ হইয়া গেল। বিয়ে পরীক্ষার ফল বাহির হইয়াছে। সুরেশচন্দ্র মজুমদারের একেবারে প্রথম হইয়াছে। গ্রামময় সুখ্যাতির একটা রই রই শব্দ পড়িয়া গিয়াছে। অনুপমার জননীর আনন্দের সীমা নাই। আনন্দে সুরেশের জননীকে গিয়া বলিলেন, "নিজের কথা নিজে বলতে নেই, কিন্তু দেখো দেখি আমার মেয়ের পয়।" সুরেশের মা সহাস্যে বলিলেন, "তা তো দেখছি। একবার বিয়ে হোক, তারপর দেখিস তোর ছেলে রাজা হবে। অনু যখন জন্মায় তখন একজন গণৎকার এসে গুণে বলেছিল যে এ মেয়ে রানী হবে,
অত সুখে কেউ কখনো থাকেনি, থাকবে না। যত সুখ আমার মেয়ের হবে। কে বলেছিল? একজন সন্ন্যাসী। কিন্তু তুমি তোমার জামাইকে একখানা বাড়ি কিনে দিও। তা দেব না? চন্দ্রকে আমি পেটের ছেলেই বলে জানি, কিন্তু অনুর তো কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত। আমি বেঁচে থাকলে তা পাবেও। তাই হোক, ওরা রাজা রানী হয়ে সুখে থাক, আমরা যেন দেখে মরি। 2 দিন পরে রাখাল মজুমদার পুত্রকে ডাকিয়া বলিলেন, এই বৈশাখে তোমার বিবাহের দিন স্থির করলাম। এখন বিবাহ হয় আমার একেবারে ইচ্ছা নেই। কেন? আমি গিলক্রিস্ট স্কলারশিপ পেয়েছি, তাতে আমি ইচ্ছা করলে বিলাতে গিয়ে পড়তে পারি। তুমি বিলাতে যাবে? ইচ্ছা আছে। পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, অমন কথার মুখে এনো না। বিনা পয়সায় যখন এই সুবিধা পেয়েছি তখন দোষ কি? রাখাল বাবু এ কথায় একেবারে অগ্নিশর্মা হয়ে উঠিলেন। নাস্তিক বেটা, দোষ কি? পরের পয়সায় যদি বিষ খাওয়া যায় তো কি খেতে হবে? সে কথায় এ কথায় অনেক প্রভেদ। প্রভেদ আর কোথায়? একদিকে জাত খুয়ানো, মৃচ্ছ হওয়া, অপরদিকে বিষ ভোজন, ঠিক এক নয় কি? চুল চুল মিলে গেলে নাকি? সুরেশ আর কোনো প্রতিবাদ না করিয়া নিরুত্তরে প্রস্থান করিল। সে চলিয়া চাইলে রাখাল বাবু আপনা আপনি হাসিয়া বলিলেন, বেটা পাতা 2 ইংরেজি পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে। কেমন কথাটা বললাম? পরের পয়সায় বিষ খেলে কি খেতে হবে? বাছা ধন আর দ্বিতীয়টি কথা বলতে পারলে না। এ অকাট্য যুক্তি কি কেউ কাটাতে পারে? বিবাহের সমস্ত পাকা রকম স্থির হইয়া চাইলে বড়বধূ একদিন অনুপমাকে বলিলেন, কি লো, বরের সুখ্যাতি যে গ্রামে ধরে না? অনুপমা মৃদু হাসিয়া বলিল, যার সতীসাধ্যী স্ত্রী জগতে তার সকল সুখের পথই উন্মুক্ত থাকে। তবু তো এখনো বিয়ে হয়নি লো। বিবাহ আমাদের অনেক দিন হয়েছে, জগৎ জানে না বটে, কিন্তু অন্তরে অন্তরে বহুদিন আমাদের পুনর্মিলন হইয়া গিয়াছে। বড়বধূ অল্প হাসিল, ওষ্ঠ ঈষৎ কুঞ্চিত করিয়া একটু থামিয়া বলিলেন, ও কথা আর কোথাও বলিস নে। আমরা বুড়ো মাগি, আমাদের তো বলা দূরে থাক। এমন ধারা শুনলেও লজ্জা করে। সব কথায় তুই যেন থিয়েটারের অ্যাক্টও করতে পারিস। এমন করলে লোকে তোকে পাগল বলবে যে। আমি প্রেমে পাগল। আজ 5ই বৈশাখ। অনুপমার বিবাহ উৎসবে আজ গ্রামটা তোলপাড় হইতেছে। জগবন্ধু বাবুর বাড়িতে আজ ভিড় ধরে না। কত লোক যাইতেছে, কত লোক হাঁকাহাঁকি করিতেছে, কত খাওয়ানো দাওয়ানোর খটা, কত বাজনা বাদ্যের ধুম। যত সন্ধ্যা হইয়া আসিতেছে ধুমধাম তত বাড়িয়া উঠিতে লাগিল। সন্ধ্যা লগ্নেই বিবাহ। এখনই বর আসিবে। সকলেই উৎসাহে আগ্রহে উন্মুখ হইয়া আছে। কিন্তু বর কোথায়? রাখাল বাবুর বাড়িতে সন্ধ্যার প্রাক্কালে কলরব বাঁধাইয়া উঠিয়াছে। সুরেশ গেল কোথায়? এখানে খোঁজ নেই, ওখানে খোঁজ, এদিকে দেখ ওদিকে দেখ, কিন্তু কেহই সুরেশকে খুঁজিয়া বাহির করিতে পারিতেছে না। কুসংবাদ পৌঁছিতে বিলম্ব হয় না। বজ্রাগ্নির মতো এ কথা জগবন্ধু বাবুর বাড়িতে উড়িয়া আসিয়া পড়িল। বাড়িশুদ্ধ লোক সকলেই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সে কি কথা! 8টার সময় বিবাহের লগ্ন, কিন্তু 9টা বাজিতে চলিল।
কোথাও বরের সন্ধান পাওয়া যাইতেছে না। জগবন্ধু বাবু মাথা চাপড়াইয়া ছুটোছুটি করিয়া বেড়াইতে লাগিলেন। গৃহিণী কাঁদিয়া আসিয়া তাহার নিকটে পড়িলেন। কি হবে গো? কর্তা তখন অর্ধক্ষিপ্তাবস্থা, কিন্তু চিৎকার করিয়া বলিতে লাগিলেন, হবে আমার শ্রাদ্ধ, আর কি হবে? ওই হতভাগা মেয়ের জন্যে বৃদ্ধ বয়সে আমার মান গেল, যশ গেল, জাতি গেল। এখন এক ঘর হয়ে থাকতে হবে। কেন মরতে বুড়ো বয়সে তোমাকে আবার বিয়ে করেছিলাম? তোমার জন্যেই আছে এই অপমান। শাস্ত্রেই আছে, স্ত্রী বুদ্ধি প্রলয়ং করি। তোমার কথা শুনে নিজে পায়ে নিজে কুড়ুল মেরেছি। যাও, তোমার মেয়ে নিয়ে আমার সামনে থেকে দূরে চলে যাও। আহা, গৃহিণীর দুঃখের কথা বলিয়া কাজ নাই। এদিকে এই আর ওদিকে আর এক বিপদ। অনুপমা ঘন ঘন মূর্ছা যাইতেছে। এদিকে রাত্রি বাড়িয়া চলিতেছে। 10টা, 11টা, 12টা করিয়া ক্রমশ 1টা, 2টা বাজিয়া গেল, কিন্তু কোথাও সুরেশের সন্ধান হইল না। শেষ হলো আজকের গল্প অনুপমার প্রেম, প্রথম পর্ব। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সবকিছু যখন ঠিকঠাক, চারপাশে আলো, সাজ, মঙ্গলধ্বনি, তখনই এলো সেই ছায়া। সুরেশ উধাও, শব্দবিহীন, চিহ্নহীন এক গর্ত যেন গিলে ফেলল অনুপমার ভবিষ্যৎ। এই নিস্তব্ধ বিপর্যয়ের মুখে অনুপমা কি মাথা নোয়াবে? জানতে হলে অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পেরা শুধু শোনা চায় না, অনুভব করতে হয়। আর সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি আছি উপন্যাসিক গল্পকথাতে। এই গল্প যদি সত্যিই তোমাকে ছুঁয়ে যায়, একটা লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যেন পরের গল্পের প্রথম শ্রোতা তুমিই হও। আজকের মতো এখানেই শেষ, কিন্তু গল্পেরা তো শেষ হয় না, তারা নতুন করে জন্ম নেয় প্রতিবার। তাই আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।